जय हिंद। आजकेर आलोच्य विषय द्वादश श्रेणीर बांगलार एकटी अत्यंत गुरुत्वपूर्ण कविता। कविताटिर नाम आमी देखी। এই কবিতাটা লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়। কে লিখেছেন? শক্তি চট্টোপাধ্যায়। উৎস কি? অঙ্গুরি তোর হিরণ্যজল। অঙ্গুরি কথার অর্থ আংটি, তোর হিরণ্যজল অর্থাৎ সোনার জলে, সোনালি জলে ভেজানো অঙ্গুরি বা আংটি। তাহলে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কবিতার নাম কি? আমি দেখি। কবিতাটির উৎস কি? অঙ্গুরি, অ উমগয় হস্যু রয় দীর্ঘি, অঙ্গুরি তোর হিরণ্য, হয় হস্যি র মূর্ধন্য বলা হিরণ্য জল। এই কবিতাটি কবি কেন লিখেছে সেটা আগে জেনে নিই। কবি শক্তি চট্টোপাধ্যায় দীর্ঘদিন শহরে আছেন। শহরে থাকতে থাকতে যন্ত্রের কালো হাত যেন তাকে গ্রাস করেছে। একটা গান আছে দেখবেন নচিকেতার, যন্ত্রের কালো হাতে সবুজে পৃথিবীটাকে এ সভ্যতা চাই না। তো যন্ত্র সভ্যতার একটা হিংস্র ভাব যেন সমস্ত বনানীকে, সমস্ত বনকে, সমস্ত গাছকে বিধ্বংস করছে। এই সবুজে পৃথিবীতে ধীরে ধীরে শিল্পায়ন হওয়ার ফলে, ধীরে ধীরে নগরায়ন হওয়ার ফলে পৃথিবীর সবুজ ভাব নষ্ট হয়ে গেছে। তার মধ্যে আমাদের যে কবি শক্তি চট্টোপাধ্যায়, ইনি প্রচণ্ড ভোগবাদী জীবনযাপন করেছেন। তো তিনি প্রথম জীবনে বা ছাত্র জীবনে ভোগবাদী জীবনকেই শ্রেষ্ঠ মনে করতেন। নেশা করা বা বিভিন্ন পার্টিতে যাওয়া, এ ধরনের আচার আচরণের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। গ্রাম সভ্যতার সঙ্গে তার একটা অনীহা ভাব ছিল। কিন্তু দীর্ঘদিন তিনি শহরে থাকার পর তার যেন ভেতর হাঁপিয়ে উঠেছে। আমরা জানি যে আমরা 2 দিন বা 3 দিন ভাত না খেয়েও থাকতে পারি, কিন্তু অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারি না। তো গাছ আমাদের জন্ম জন্মান্তরের একটা সম্বন্ধ। মানে আমাদের যখন জন্ম হয়নি তারও পূর্বে কিন্তু এই ধরাতলে, এই পৃথিবীতে বৃক্ষরাজি, বনানী এর কিন্তু উপস্থিত ছিল। আর আমাদের যখন এই পৃথিবীতে আগমন ঘটল অর্থাৎ মানুষের, তখন থেকে কিন্তু মানুষ গাছের উপর নির্ভরশীল। শুধু মানুষ নয়, সমস্ত প্রাণীকুলই গাছের উপর নির্ভরশীল। তাই গাছ কিন্তু আমাদের একটি আন্তরিক মৌলিক চাহিদা। আমরা যেমন গাছের সব কিছু মানে অনেক কিছুই খেয়ে আমরা বেঁচে থাকি, গাছের ফল খাই, আবার যেগুলো শস্য ফলায় তার শস্য খাই। আমরা গাছ ছাড়া এক মুহূর্ত কিন্তু বাঁচতে পারি না। আমরা গাছ কেটে চেরাই করে আসবাবপত্র বানাই, কিন্তু সবচেয়ে যেটা মৌলিক ব্যাপার গাছের সঙ্গে সেটা হলো অক্সিজেন এবং খাদ্য। এবং তার সঙ্গে আরও একটা বিষয় রয়েছে ঔষধ। প্রাচীন আয়ুর্বেদে মানুষের সুস্বাস্থ্যের জন্য কিন্তু একমাত্র এই গাছকেই গ্রহণ করা হতো। বিভিন্ন প্রাণীজ দ্রব্য গ্রহণ করা হতো, রাসায়নিক দ্রব্য গ্রহণ করা হতো, কিন্তু ভেষজকেই সবচেয়ে বেশি মূল্য দেওয়া হতো। এই যে সবুজের দিকে যদি আমরা তাকিয়ে থাকি না, তাহলে দেখবে বিশাল ভালো লাগে। যদি তোমরা দীর্ঘক্ষণ দেখবে মোবাইল চাপাচাপি করো বা তোমরা টেলিভিশনের পর্দায় যদি অনেকক্ষণ তাকিয়ে থাকো, দেখবে ভাল লাগে না, চোখে একটা অস্বস্তি হয়। কিন্তু গাছের দিকে যদি তোমরা তাকিয়ে ঘন্টার পরে ঘন্টাও থাকো, তাহলে কিন্তু তোমাদের কি কখনো খারাপ লাগে না। কারণ গাছের যে সবুজ বর্ণ, সেই সবুজ বর্ণ আমাদের চোখে রিলিফ করে। আবার গাছের নিকটে যদি আমরা বসে থাকি, একটা বট গাছ বা একটা পাকুড় গাছের নিচে যদি আমরা বসে থাকি, তাহলে দেখবে আমাদের শরীর পুরো একটা শীতল ভাব অনুভূত হয়। এই যে গ্রীষ্মের দাবদাহে, এই গ্রীষ্মের দাবদাহে একটা বড় পাকুড় গাছ, তার কাছে গিয়ে একটু বসবে, একটু বট গাছের নিচে বসবে, দেখবে ভিতরটা পুরো শান্ত হয়ে গেছে। তো এই কবি দীর্ঘদিন নগর সভ্যতায় থাকতে থাকতে বা নগর সভ্যতায় থেকে থেকে তার একটা অস্বস্তি বোধ হয়েছে। তিনি রোগাগ্রস্ত হয়ে গেছেন, তিনি ক্লান্ত হয়ে গেছেন, তিনি অবিশ্রান্ত হয়ে গেছেন। তাই তিনি চাচ্ছেন যে গাছের সান্নিধ্য পেতে। কিন্তু হয়তো কবির বয়স হয়ে গেছে, হয়তো কবির গ্রামে আসা সম্ভব নয়, হয়তো কবির জঙ্গলে যাওয়া সম্ভব নয়। তাই কবি চাচ্ছেন শহরের মধ্যেই আবার নতুনভাবে বৃক্ষরোপণ করা, শহরের মধ্যেই সবুজের আস্বাদ পাওয়া, শহরের মধ্যেই একটা বনানীর ছায়া স্নিগ্ধ পরিবেশ পাওয়া। তাই কবি তার খুব নিকটস্থ মিত্রকে একটা অনুরোধ করেছেন, একটা বাচ্চা ছেলের মতো। দেখো এই কবিতার মধ্যে কোথাও বেশি কাব্যিক ভাব নেই। একটা সাধারণ মানুষ যেমন একটা সাধারণ চায়, একটা সাধারণ জিনিস, আমাকে ভাত দে, আমাকে রুটি দে, আমাকে ডাল দে। একটা লোককে যদি 10 দিন না খাইয়ে রাখা হয়, সে কিন্তু ভালো মোবাইল, ভালো আমরা দেখব কম্পিউটার, ভালো যন্ত্রপাতি বা ভালো বাড়ি এসব কিন্তু চাইবে না। 10 দিন না খাইয়ে রাখলে সে সহজভাবে
কাব্যিকভাবে বলবে না, একেবারে সহজভাবে ডিরেক্টলি বলবে যে আমাকে কটা ভাত দে, কারণ ভাতটা তার মৌলিক চাহিদা। ঠিক তদ্রূপভাবে এই কবির কাছে কিন্তু মৌলিক চাহিদা কি? এই কবির কাছে মৌলিক চাহিদা হলো সবুজের সান্নিধ্য। কবির কাছে মৌলিক চাহিদা হলো গাছের সবুজতা, গাছের যে প্রাণবন্ততা, গাছের যে তারুণ্য, সেই তারুণ্য কবি কিন্তু ধরতে চাচ্ছেন, তাকে স্পর্শ করতে চাইছেন। কাকে? এই সবুজের তারুণ্যতাকে। তাই আমরা দেখব খুব সহজভাবে তিনি ব্যক্ত করেছেন, গাছগুলো তুলে আনো বাগানে বসাও। তাহলে কবি কি বললেন? তার কোনো মিত্রকে বললেন বা নিকটস্থ কোনো বন্ধুকে বললেন, রিকোয়েস্ট করলেন যে গাছগুলো তুলে আনো বাগানে বসাও। কোথায়? যেই শহরে বাস করছেন কবি, তার বাড়ির সম্মুখে একটু ছোট্ট এক সিলতে জায়গা, সেই বাগানে তিনি বসাতে বলছেন। গাছগুলো তুলে আনো বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা। কবি কি দেখতে চাচ্ছেন? শুধু গাছ দেখতে চাচ্ছেন, গাছ দেখে যাওয়া। দেখো দুইবার বলছে, গাছ, শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া, গাছের সবুজটুকু শরীরে দরকার। আবার মনে রাখবে, যন্ত্র সভ্যতার উষ্ণতায় বা যন্ত্র সভ্যতার দাবদাহে তপ্ত কবি শক্তি চট্টোপাধ্যায় তার কোনো বন্ধু প্রতিম ব্যক্তিকে বলেছেন, গাছগুলো তুলে আনো বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা। কবি কি চাচ্ছেন? শুধু গাছ দেখতে চাচ্ছেন, গাছ দেখে যাওয়া, গাছের সবুজটুকু শরীরে দরকার। দেখো, গাছ থেকে তো সবুজটাকে আমরা আলাদা করে নিয়ে দেহে প্রবেশ করাতে পারি না, কিন্তু এখানে গাছের সবুজটুকু শরীরে দরকার কথার অর্থ কি? গাছের ভিতর যে তারুণ্য আছে, যে প্রাণবন্ত ভাব রয়েছে, গাছের নিকটে বসে থাকলেই মনে হবে ওর থেকে একটা মানে প্রশান্ত একটা জ্যোতি আমাদের ভিতরে প্রবেশ করছে। তুমি দেখবে একটা শক্তিশালী লোকের নিকটে বসবে, তোমাকেও শক্তিশালী মনে হবে। তুমি একটি দুর্বল লোকের সাথে প্রতিদিন মিশবে, দেখবে তুমি দুর্বল হয়ে যাবে। ঠিক গাছ হলো প্রাণবন্তের প্রতীক। তা গাছের কাছে বসলেই আমাদের মধ্যে কি আসে? একটা প্রাণবন্ত ভাব চলে আসে। কোথায় চলে আসে? আমাদের শরীরে। তাই কবি কি বলেছেন? গাছের সবুজটুকু শরীরে দরকার। আবার দেখো, ধ্যান দাও, গাছের সবুজটুকু শরীরে দরকার। তাহলে এখানে সবুজ মানে গাছের ওই সবুজ না, গাছের যে তারুণ্য, গাছের যে কি তারুণ্য, সে তারুণ্যটা কবির দরকার। কবি দীর্ঘদিন শহরে থেকে থেকে তিনি ক্লান্ত হয়েছেন, অবিশ্রান্ত হয়েছেন, বিমর্ষ হয়ে গেছেন। তাই এই যে গাছ, সে গাছের প্রাণস্পর্শে, গাছের সবুজ সান্নিধ্যে তিনিও নতুনভাবে প্রাণবন্ত হতে চাচ্ছেন, তিনিও নতুনভাবে উজ্জীবিত হতে যাচ্ছেন, তিনি নতুনভাবে মানে একটা উদ্দীপনার মধ্য দিয়ে জীবনকে কাটাতে যাচ্ছেন। প্রথম স্তব হয়ে গেল। দেখো দ্বিতীয় স্তব পুরো মুখস্থ করে ফেলে, কিন্তু কবিতা পুরো কবিতাটি মুখস্থ করে ফেলবে। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি। তাহলে দেখো, বহুদিন, তিনবার বহুদিন ব্যবহার করেছে, পরীক্ষা আসতে পারে। দ্বিতীয় স্তবেকে কতবার বহুদিন কথাটি ব্যবহার করা হয়েছে? তিনবার। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, তাহলে কবি কি করেন? বহুদিন জঙ্গলে যাননি। শহরের যন্ত্র সভ্যতায় তিনি থেকে থেকে ক্লান্ত হয়ে গেছেন, শহরের প্রতি তার এখন বিতৃষ্ণা জন্মাচ্ছে। তোমরা যারা গ্রামে বাস করো, তোমরা সবাই চাও যে আমরা একটু সল্টলেকে বাড়ি করলে ভালো হতো, আমরা কল্যাণীতে বাড়ি করলে ভালো হতো, আমরা একটু শহরে গিয়ে থাকলে ভালো হতো। কিন্তু দীর্ঘদিন শহরে থাকার পর দেখবে একটা বাজে লাগে, মানে ক্লান্তি লাগে, অস্বস্তি লাগে। তখন মনে হয় গ্রামকে আমরা চাই। দেখো না, যে বড় বড় কোটি কোটি টাকার মালিক, তারা কিন্তু ফ্ল্যাট বাড়ি থাকে না, তারা কোথায় থাকে? বাংলোতে। তারা বাংলোতে পদ্ম ফুলের একটা জলাশয় বানিয়ে নেয়, কোথাও শাপলা ফুল লাগায়, কোথাও বিভিন্ন গাছগাছালি লাগায়, কোথাও কিছু পাখি রাখে। যারা ডিএম যারা দেখে তাদের বাংলোতে যাবে, সেখান থেকে এরকম থাকে। কেন? সবাই চায় শহরকে ফাঁকি দিতে, কিন্তু আমরা যারা বুঝি না, তারা ভাবি যে গ্রাম ছেড়ে শহরে গেলে আমরা সুখী হব, আমরা শহরে গেলে আনন্দ পাবো। কিন্তু শহরের রিয়েলি আনন্দ নেই। আনন্দ কোথায়? যেখানে প্রাণ আছে। প্রাণ আছে কোথায়? যেখানে গাছ আছে। যেখানে গাছ আছে সেখানে প্রাণ আছে, আর যেখানে প্রাণ আছে সেখানে আনন্দ আছে। আর শহর তো একটা মৃতসজ্জায় শায়িত একটি স্তূপ মাত্র। সেখানে গাছ নেই, গাছ কমে গেছে, আর গাছ নেই বলে মানুষের প্রাণও নেই, প্রাণ হারিয়ে গেছে। বেঁচে আসে দিকু দুকু করে, ওর কোনো ভ্যালু নেই। তাই কবি বলছেন কি? বহুদিন জঙ্গলে কাটেনি দিন। কবি বহুদিন জঙ্গলে যায়নি, বহুদিন জঙ্গলে যায়নি, বহুদিন শহরে আছি। কবি বহুদিন কোথায় যায়নি?
কবি বহুদিন কোথায় যায়নি? জঙ্গলে যায়নি। কবি বহুদিন কোথায় আছে? শহরে আছে। তাহলে কবি বহুদিন কোথায় আছে? শহরে আছে। আর কবি বহুদিন কোথায় যাননি? জঙ্গলে যাননি। বহুদিন কোথায় দিন কাটেনি? শহরে না, বহুদিন দিন কাটেনি কোথায়? জঙ্গলে দিন কাটেনি, অর্থাৎ তিনি জঙ্গলে যাননি। শহরের অসুখ কেবল হা করে সবুজ খায়। দেখো শহরের অসুখ কি? এ শহরের অসুখ একটি মানসিকতা। যন্ত্র সভ্যতার মানুষ সবসময় টাকার পিছে পিছে ছোটে। কিভাবে টাকা হয়, কিভাবে আর্থিক সমৃদ্ধি ঘটে, তার দিকে খোঁজে। সুখ খুঁজতে গিয়ে টাকার পিছে পিছে যায়, তারপর একদিন সুখও হারিয়ে ফেলে, স্বাস্থ্যও হারিয়ে ফেলে, সমৃদ্ধিও হারিয়ে ফেলে, শেষে প্রাণই চলে যায়। দেখো আমরা গ্রামের লোকেরাও, যার বাড়িতে একটা দুটো ছেলে মেয়ে, তারাও করে কি, বিরাট বিরাট বিল্ডিং দেয়। তারা গাছগুলোকে কেটে ফেলে তারা চাকরি করে, অনেক টাকা পয়সা আছে, আবার বিজনেস করে। অর্থাৎ টাকায় তাদের হয় না, মনে হয় টাকাই জীবনের সব, টাকা ছাড়া যেন সব ফাঁকা। তো শহরের লোকগুলো করে কি, খালি গাছ কাটে। তোমরা দেখবে যে এই কলকাতা যে নিউ টাউন হয়েছে, যে রাজারহাট হয়েছে, তোমরা যদি যাও কলকাতায়, সেখানে দেখবে যে ধানের জমি ছিল, বিরাট বিরাট এরিয়া জুড়ে ধান আর ধান, ধান আর ধান। সেই জমিগুলো প্রমোটাররা কিনে নিচ্ছে। প্রমোটাররা কিনে নিয়ে খালি বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং হাঁকাচ্ছে। তো আজ থেকে 20 বছর 30 বছর পরে দেখা যাবে ওখানে গাছ টাছ কিছু নেই, ধান টান কিছু নেই, খালি বিল্ডিং আর বিল্ডিং। এই যে যে মানসিকতা, যে বিল্ডিং করব বিল্ডিং করব বিল্ডিং করব, কৃষি চাই না কৃষি চাই না কৃষি চাই না, এই মেন্টালিটি, এই মানসিকতাই হলো শহরের অসুখ। তাহলে শহরের অসুখ কি? শহরের অসুখ হলো এক ধরনের শহর মনস্কতা, যা কি সম্পূর্ণভাবে আমাদের উদ্ভিদকে ধ্বংস করে এবং গ্রামীণ সভ্যতাকে ধ্বংস করে, অনন্যকে ধ্বংস করে। তাহলে শহরের অসুখ কি? শহরের অসুখ একটা কি, শহুরে মানসিকতা, যা মানুষকে অরণ্য ধ্বংস করতে উদ্বুদ্ধ করে। মনে রাখবে, যা মানুষকে অরণ্য ধ্বংস করতে উদ্বুদ্ধ করে। তাহলে বহুদিন জঙ্গলে কাটিনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি, বহুদিন শহরেই আছি, শহরের অসুখ কেবল হা করে সবুজ খায়। তাহলে শহরের অসুখ কি খায়? সবুজ খায়। অর্থাৎ শহরের মানসিকতা যাদের হয়েছে, তারা গাছ কাটবে আর তারা বিল্ডিং বানাবে। তাহলে গাছ কেটে বিল্ডিং বানানোর চিন্তা ভাবনায় হলো শহরের অসুখ। গাছ কেটে বড় বড় ইন্ডাস্ট্রি বানানোই হলো শহরের অসুখ। গাছ কেটে বড় বড় ফ্যাক্টরি বানানোই হলো শহরের অসুখ। তাই বলেছেন শহরের অসুখ কেবল হা করে সবুজ খায়, সবুজের অনটন ঘটে। আসতে পারে পরীক্ষায়, সবুজের অনটন ঘটে কেন? শহুরে অসুখ বা শহরের অসুখ গাছকে ধ্বংস করে, অরণ্যকে ধ্বংস করে, অরণ্য সভ্যতাকে ধ্বংস করে, তাই ধীরে ধীরে কি সবুজের অনটন ঘটে। তাই বলি গাছ তুলে আনো। তাই কবি বলছেন যে এই যে গাছ কাটতে কাটতে তো শহরের গাছ শেষ হয়ে গেছে, তাই আমি চোখ দিয়ে একটু সবুজের একটু তারুণ্যকে গ্রহণ করব, সবুজের একটু স্নিগ্ধতাকে গ্রহণ করব, তা তো আমি পারছি না। তাই আমার ঘরের সামনে তুমি গাছ নিয়ে আসো, গাছ লাগাও। তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। অর্থাৎ কবির যে এক চিলতে জায়গা আছে, কবি সেখানে চেয়ারে বসে বসে হোক, আরামকে দাঁড়ায় বসে বসে হোক, যেভাবে হোক, তিনি সেখানে বসে বসে কি দেখতে চান? সেখানে তিনি গাছ দেখতে চান। তাহলে তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান, গাছ আনো বাগানে বসাও, আমি দেখি। লাইনগুলো ভালো করে মুখস্থ করবে কিন্তু। তাই বলি গাছ তুলে আনো, কবি তাই কি বলছেন? গাছগুলো তুলে আনো। কোথায় বসাতে বলেছেন? বাগানে, বনে না কিন্তু, বাগানে বসাতে বলেছেন। যদি আসতে পারে বাগানে বসাতে বলেছেন, নদীর চড়ায় বসাতে বলেছেন, বিদ্যালয়ের প্রাঙ্গণে বসাতে বলেছেন, ফ্যাক্টরির প্রাঙ্গণে বসাতে বলেছেন। তাহলে কোথায়? বাগানে বসাতে বলেছেন। তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। চোখ তো সবুজ চায়। তাহলে আমাদের চোখ কি চায়? সবুজ। কবির চোখ কি চায়? সবুজ। যারা প্রতিদিন এই ফ্রি ফায়ার খেলছো, ভিডিও গেম খেলছো, দেখবে চোখ একটা সময় ক্লান্ত হয়ে যাবে। চোখ ক্লান্ত হলে যখন বয়স হবে, তখন না, একটু গাছের ছায়ায় গিয়ে বসি। গাছ আমাদের সঙ্গে জন্মান্তরের সম্বন্ধ। গাছ ঋষির মতো। গাছ আমাদের নিঃস্বার্থভাবে সমস্ত কিছু প্রদান করছে। তাই আমাদের প্রত্যেককে কী করা উচিত? বৃক্ষরোপণ করা উচিত, বৃক্ষের মধ্যে থাকা উচিত, বৃক্ষের আনন্দ গ্রহণ করা উচিত। বৃক্ষের ভিতর যে প্রাণবন্ততা, তা যেন আমাদের শরীরকে উদ্দীপিত করে, মনকে পুলকিত করে। তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। তাহলে চোখ কি চায়? চোখ চায় কি? সবুজ। চোখ কি চায়? সবুজ। চোখ কি চায়?
সবুজ চায়, দেহ চায় কি সবুজ বাগান। কারণ আমরা সবুজ বাগানে বসলে কি এই যে গরমের মধ্যে মৃদুমন্দ হাওয়া গায়ে লাগবে, শরীর পুলকিত হবে, মাথায় গাছের ছায়া থাকবে, ছায়ায় মস্তিষ্ক শীতল হবে, গাছ থেকে এখন পাকা আম পড়বে, আর আম খেলে আমাদের জীব আনন্দিত হবে। অর্থাৎ এই যে কি বলছে, দেহ চায় সবুজ বাগান। দেহ কিন্তু সবসময় কি চায়, সবুজ বাগান চায়, অট্টালিকায় ঘেরা জায়গা নয়, এসি রুম নয়। কি চাই আমরা, সবুজ চাই, সরলতা চাই। এটা আমাদের জন্মান্তরের সম্বন্ধ। পোলট্রি মুরগির মতো খাঁচায় বন্দি হয়ে, পোলট্রি মুরগির মতো পাকা ঘরে বন্দি হয়ে জীবনটা কেমন, একটা বিষণ্ণ জীবন, কৃত্রিম জীবন, একটা মানে জেলে থাকা প্রিজনার্সদের মতো। ওই জীবনের কিন্তু কোনো রিয়ালি আনন্দ নেই। বিলাস থাকতে পারে কিন্তু আনন্দ থাকে না। দেহ চায় সবুজ বাগান, গাছ আনো বাগানে বসাও। কবি কোথায় বসাতে বলেছেন, বাগানে। আমি দেখি, গাছ আনো বাগানে বসাও, আমি দেখি। তা আসতে পারে এই আমি দেখি কবিতার লাস্ট লাইনটা কি, আমি দেখি। এই যে আমি দেখি কবিতার লাস্ট লাইন কি, আমি দেখি। তাহলে আবার আমরা দেখে নিচ্ছি একটু। তাহলে কবি কে, কবি শক্তি চট্টোপাধ্যায়। কবি কে, শক্তি চট্টোপাধ্যায়। উৎস কি কবিতার, অঙ্গুরিতর হিরণ্য জল। তাহলে এই কবিতার কবি কি লিখবে, যন্ত্র সভ্যতার তাপে দগ্ধ কবি। যন্ত্র সভ্যতার তাপে দগ্ধ কবি। যন্ত্র সভ্যতা থেকে মুক্তি পেতে বা নাগরিক সভ্যতায় দগ্ধ কবি, নগর সভ্যতা থেকে মুক্তি পেতে বা নগর সভ্যতাকে ফাঁকি দিতে তিনি তার বাগানে তার কোনো প্রিয় বন্ধুকে বৃক্ষ লাগাতে বলেছেন বা গাছ লাগাতে বলেছেন। কারণ গাছের সঙ্গে কবির জন্মান্তরের সম্বন্ধ। কবি শুধুমাত্র গাছ দেখতে চাচ্ছেন, কারণ শুধু গাছ দেখা তার প্রচণ্ড ইচ্ছা। গাছের সবুজটুকু কবির শরীরে দরকার। গাছের সবুজটুকু কি দরকার, শরীরে দরকার। কারণ আমরা জানি প্রাচীন আয়ুর্বেদে ঔষধ বানানো হয় কি দিয়ে, গাছ দিয়ে। তো গাছ যদি আমরা বেটে বিভিন্ন ধরনের গাছ, যেমন কেউ যদি অশ্বগন্ধা গাছ খায় তাহলে তার কি স্বাস্থ্য মোটা হয়, তার হেলদি হয়। যদি কেউ প্রচুর পরিমাণে জাম, আম, লিচু এই সমস্ত ফল খায়, তার শরীরে ভিটামিন প্রচুর বেড়ে যায়, অ্যান্টিঅক্সিডেন্ট বেড়ে যায়, শরীরে একটা গ্লেজ উৎপন্ন হয়, আনন্দ উৎপন্ন হয়। তাহলে কবি কী চাচ্ছেন, এই যে করোনায় লোক মারা যাচ্ছে, কারণ কি, শহরের লোকগুলোর মধ্যে অ্যান্টিবডি কম তৈরি হয়। অ্যান্টিবডি কম তৈরি হয় কারণ কি, ওরা আমাদের এই ভিটামিন জাতীয় খাবার কম পায়। দেখবে এখন ডাক্তারবাবুরা বলছে যে করোনার হাত থেকে বাঁচার জন্য প্রচুর পরিমাণে জিঙ্ক এবং এই টক ফল খাক, আমলকি, লেবু এগুলো খেতে বলছে। কারণ কি, আমাদের শরীরে অ্যান্টিবডি প্রচুর উৎপন্ন হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা উৎপন্ন হবে। তাই কবি শহরে থাকতে থাকতে তার রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু কমে গেছে। গাছগুলো তুলে আনো বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার। তাহলে কবির শরীরে কি দরকার, গাছের সবুজটুকু দেখা, গাছের সবুজটুকু শরীরে তার দরকার। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি। কবি কতদিন জঙ্গলে যাননি, বহুদিন জঙ্গলে যায়নি। কতদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে কাটেনি দিন। বহুদিন তিনি কোথায় আছেন, বহুদিন তিনি শহরে আছেন। শহরের অসুখ কেবল হা করে সবুজ খায়। তাহলে এখান থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই শহরের অসুখ কী, শহরের অসুখ কী, আর শহরের অসুখ কীভাবে সবুজকে খায়। একটু আগে বললাম যন্ত্র সভ্যতার যে যন্ত্রমনস্ক মানুষ বা নগরায়নের ইচ্ছুক যে মানুষগুলো, তারা সমস্ত বাগান কেটে ফেলে, বন কেটে ফেলে, বন কেটে ফেলে তারা সেই ভূমিতে বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি করে, বড় বড় ফ্যাক্টরি তৈরি করে, বড় বড় শপিং মল তৈরি করে। তাই সেখানকার বাগান নষ্ট হয়ে যায়, বন নষ্ট হয়ে যায়, অরণ্য নষ্ট হয়ে যায়। এইভাবে শহরের অসুখ কী করে আস্তে আস্তে এই সবুজের অনটন ঘটিয়ে ফেলে। তাই কবি চাচ্ছেন যে এই শহরের শহরে যখন এই সবুজের অনটন ঘটে গেছে, তখন কি করে বৃদ্ধি করা যায় এই সবুজের। তাই বলি গাছ তুলে আনো, তাই তিনি বলছেন গাছ তুলে আনো বাগানে বসাও। তাহলে শহরে যে ডিফিসিয়েন্সি রয়েছে, অভাব রয়েছে বৃক্ষরাজির, অরণ্যের বা গাছের, তার জন্য কবি কি বলছেন, তার বন্ধুকে গাছ তুলে এনে বাগানে বসাতে বলেছেন। চোখ তো সবুজ চাই, একটু আগে বললাম আমাদের চোখ কিন্তু সবুজকে চায়, সবুজের সহজতা, তারুণ্য, প্রাণবন্ততাকে চায়। দেহ চায় সবুজ বাগান, আর আমাদের শরীর কি চায়, সবুজ বাগানকে চায়। গাছ আনো বাগানে বসাও আমি দেখি। কবির শেষ একটা আগ্রহ, কবির শেষ একটা ইচ্ছা তার হিতকারী বন্ধুকে বলেছেন যে হে বন্ধু, হে মিত্র, হে প্রিয়, একটা গাছ এনে বাগানে বসাও আমি দেখি। আজকের এই কবিতাটি খুব ছোট কবিতা কিন্তু খুব প্রাণবন্ত কবিতা। তোমরাও গাছ লাগাবে, আবার পৃথিবীটা সবুজ হয়ে উঠুক। খুব ভালো থেকো, খুব ভালোভাবে মুখস্থ করো পড়াটা। জয় হিন্দ।